নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বায়ু পরিবর্তন। হরিধন, ও হরিধন, বাবা জ্বরটা ছাড়লো কি? কাঁপতে কাঁপতে লেপের ভেতর থেকে হরিধন উত্তর করল, ছাড়লো, একেবারে ছাড়বে। মা বললেন, আহা, 60 শেঠের বাচ্চা ষষ্ঠীর দাস, ও কথা কি বলতে আছে রে? হরিধনের কাঁপুনি আরো যেন বেড়ে উঠল। বড্ড শীত করছে কি বাবা? মাথাটা কামড়াচ্ছে? খসে যাচ্ছে, খসে যাচ্ছে। আমার তো এখন বিছানা ছোবার জো নেই, বৌমাকে পাঠিয়ে দেব, মাথায় একটু হাত বুলিয়ে দেবে। যা হয় করো। আশ্চর্য এই যে মা নিষ্ক্রান্ত হওয়া মাত্র হরিধনের কাঁপুনি বন্ধ হয়ে গেল। তার কাতরানিও আর শোনা গেল না। প্রথমে মুখটি, তারপর একখানি অস্থিসার হস্তের অগ্রভাগ লেপের ভেতর থেকে বেরিয়ে এলো। খোলা জানলা পথে অপরাহ্ন রৌদ্র প্রকাশ করে শয্যার একটা স্থান উজ্জ্বল করে তুলেছিল। ভ্রু কুঞ্চিত করে অপ্রসন্নভাবে হরিধন সেই দিকে চেয়ে রইল। সেই এই বিধবার একমাত্র পুত্র, বয়স প্রায় 22-23 হবে, কিন্তু গোঁপ দাঁড়িয়ে এখনো ভালো করে দেখা দেয়নি। 2-3 বছর থেকে হরিধনকে ম্যালেরিয়ায় ধরেছে। যখন ভালো থাকে, খেয়ে খেলে বেড়ায়, তখন একে দেখলে 19-20 অধিক মনে হয় না। দেহখানি পোড়া কাঠের মতো, চোখ দুটি কোটরাগত, উদরটি ডাগর, পা দুখানি সরু সরু। এই গ্রামের নাম বলরামপুর। পূর্বে হরিধনদের অবস্থা পল্লীগ্রামের পক্ষে বেশ সচ্ছলই ছিল বলতে হবে। তার পিতা বংশীধর চট্টোপাধ্যায় নিজ বুদ্ধি বলে অনেক জমি জিরাত করেছিলেন, মেটে বাড়ি ভেঙে দালান কোঠা তুলেছিলেন। জ্ঞাতি ভাই ভৈরব চট্টোপাধ্যায়ের বৈবাহিক অর্থাৎ জ্যেষ্ঠা কন্যার শ্বশুর কোনো রাজসরকারে কর্ম করতেন। মহারানীর জুবিলি উপলক্ষে রাজার সঙ্গে গোপনে তিনি বিলাত গিয়েছিলেন। এই কথা রাষ্ট্র হওয়া মাত্র বংশীধর ভৈরবকে একঘরে করে গ্রামে একটা দলের দলপতি হয়ে উঠলেন। শুধু ভৈরব চট্টোপাধ্যায়ের জাত মেরে তিনি ক্ষান্ত হলেন না, তার সঙ্গে অনেকগুলি মামলা মোকদ্দমাও পাকিয়ে তুললেন। প্রথম কয়েক বছর বংশীধর দোর্দণ্ড প্রতাপে সমাজ শাসন ও মোকদ্দমা চালনা করেছিলেন, কিন্তু তারপর কাবু হয়ে পড়লেন। ভৈরব চট্টোপাধ্যায়ের পুত্র ভূপালচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট চাকরি পেলেন। গ্রামের লোক আর বংশীধরের পক্ষে সাক্ষ্য দিতে সম্মত হল না এবং একে একে তাঁর দলকে পরিত্যাগ করে ভৈরবচন্দ্রের দলে গিয়ে ভিড়তে লাগল। বংশীধরের কিন্তু রোখ চেপে গিয়েছিল। আরও কয়েক বছর মোকদ্দমা চালিয়ে এক প্রকার সর্বশান্ত হয়ে অবশেষে পরলোক গমন করলেন। তাই হরিধন আজ দরিদ্র, পৈতৃক সম্পত্তির সামান্য যা অবশিষ্ট ছিল তাতেই কষ্টে জীবনযাত্রা নির্বাহ করে। সংসারটি বৃহৎ নয়, তাই রক্ষা। গৃহে মা, স্ত্রী, পিসিমা ও একটি পিস্তুত ভাই ছাড়া আর কেউই নেই। অদ্যাবধি তার সন্তানাদি হয়নি। বাইরের বারান্দায় স্ত্রীর পদধ্বনি শোনা মাত্র হরিধন মুখে আবার লেপ চাপা দিল। স্ত্রীর নাম সরলা, বয়স 18 বছর, রং নিট ময়লা, তবে মুখখানি নিন্দার নয়। সরলা এসে বিছানার পাশে বসল। তারপর ধীরে ধীরে স্বামীর মুখ থেকে লেপটি সরিয়ে কপালে হাত রেখে বলল, কই না, এখন তো গা তেমন গরম নেই। হরিধন মুখ খিঁচিয়ে বলল, না, গা গরম থাকবে কেন, একেবারে বরফ হয়ে গেছে।
বলে হু হু করে কাতরাতে আরম্ভ করল। বাপরে মাগো বলে এপাশ ওপাশ করতে লাগলো। দেখি মাথাটায় হাত বুলিয়ে দিই বলে সরলা হরিধনের ললাট স্পর্শ করল। হরিধন সে হাতটা সবেগে সরিয়ে ফেলে বলল, থাক, আর অত দয়া কাজ নেই। গাজার বরফের মতো ঠান্ডা, তার কি আর মাথা কামড়ায়? সরলা বুঝল গা যথেষ্ট গরম নেই বলায় স্বামী রাগ করেছেন। তাই কয়েক মিনিট সে নীরবে বসে রইল। তারপর আবার হরিধনের কপালে হাত রেখে বলল, সত্যি তো গা যেন পুড়ে যাচ্ছে। অনেকক্ষণ উনুনের কাছে বসে উঠে এসেছিলাম কি না, আমারই হাত গরম ছিল, তাই তখন ঠিক বুঝতে পারিনি। হরিধন ঝেঁকে উঠে হাতখানি ছুঁড়ে ফেলে বলল, এই যাও যাও, সোহাগ কাটাতে হবে না, এখান থেকে যাও বলছি, নইলে অপমানিত হবে। বলে সে পাশ ফিরে শুলো। খানিক পরে ফিরে দেখল সরলা বসে কাঁদছে। বলল, এই বসে রইলে কেন? সরলা চোখ মুছে বলল, তুমি আমার কথায় রাগ করেছো কেন? আমি কি করেছি? সরলা একদৃষ্টে স্বামীর মুখপানে চেয়ে রইল। হরিধন বিছানায় মুখ গুঁজে বলতে লাগল, যার স্বামী জ্বরে পড়ে কোঁকো করছে সে যায় নেমন্তন্ন খেতে, আমোদ করতে। সরলা ধীরে ধীরে বলল, খুড়িমা নিজে এসে বলে গিয়েছিলেন আমরাই হলাম আত্মীয়, আমরা না গেলে কি ভালো দেখাতো? আত্মীয়? আমার বাবা যাদের এক ঘরে করেছিলেন তাদের বাড়িতে যাও নেমন্তন্ন খেতে? কেন, বাড়িতে গিলতে পাও না? এত পেটের জ্বালা? সরলা কাঁদো কাঁদো হয়ে বলল, আহা, কি মিষ্টি কথাই শিখেছ। লোকে কি খেতে পায় না বলে আত্মীয় বন্ধুর বাড়ি নেমন্তন্ন খেতে যায়? আর ঠাকুর এক ঘরে করেছিলেন, এখন তো ওরা এক ঘরে নেই, এখন তো সকলেই ওদের নিয়ে চলছে, আর আমরা জ্ঞাতি হয়ে। হরিধন উত্তেজিত স্বরে বলল, জ্ঞাতি শত্রু পরম শত্রু জানো না? আমাদের কি গ্রাহ্য করে না কেয়ার করে? অমন জ্ঞাতির মুখে মারি 5 জুতো। আর যে লোভ না সামলাতে পেরে তাদের বাড়ি ন্যায় নেমন্তন্ন খেতে, তার লোলায় আমি মারি 5 ঝাঁটা। সরলা তখন চোখে আঁচল দিয়ে সেই কক্ষ থেকে বেরিয়ে গেল। রাত্রির মধ্যে হরিধনের জ্বরটুকু ছেড়ে গেল। পরদিন প্রাতে উঠে পেয়ারা পাতা চিবিয়ে মুখ ধুয়ে সে ডিগুপ্ত সেবন করল। আধ ঘন্টা পরে বারান্দায় মাদুর বিছিয়ে বসে খানকতক বিস্কুট নিয়ে জলযোগ করছে। এমন সময় উঠানের প্রান্তভাগ থেকে শব্দ শুনল, কোথায় গো জ্যাঠাইমা? চেয়ে দেখে স্বয়ং ভূপাল চট্টোপাধ্যায়। বিস্কুটগুলো তাড়াতাড়ি পকেটে লুকিয়ে কোঁচার খুঁটে মুখ মুছে গম্ভীর সাধুভাব ধারণ করে হরিধন বসে রইল। পুত্রের অন্নপ্রাশন উপলক্ষে আজ 3 সপ্তাহ হল ভূপালবাবু এসেছেন, কিন্তু ইতিপূর্বে একদিনও এ বাড়িতে তিনি পদার্পণ করেননি। তার কারণ ছিল, 3 বছর পূর্বে যখন তিনি পিতার বার্ষিক শ্রাদ্ধ করতে আসেন, তখন গ্রামস্থ অপর সকলেই তাঁর নিমন্ত্রণ রক্ষা করেছিল, করেনি কেবল হরিধন। নিজেও যায়নি, মাকে পিসিকেও যেতে দেয়নি। তথাপি ভূপালবাবুর মাতা এসে এবার এদের সকলকে নিমন্ত্রণ করে গিয়েছিলেন। হরিধনের মা হরিধনকে না জানিয়ে বউটিকে নিয়ে গতকাল সেই নিমন্ত্রণ রক্ষা করেছিলেন, এবং শুধু তাই নয়, সেখানে বলে এসেছেন, জ্বর বলে হরিধন আসতে পারলে না, বাচ্চা কত দুঃখ করতে লাগলো। বলা বাহুল্য এ একেবারেই কাল্পনিক, কিন্তু ফলটা ভালোই হলো। ভূপালবাবু এসে ডাকলেন, কোথায় গো জ্যাঠাইমা? এই হরিধন কেমন আছে? বলতে বলতে বারান্দার দিকে এলেন। হরিধনকে দেখতে পেয়ে বললেন, এই যে হরিধন, কেমন আছো হে? হরিধন ক্ষীণ স্বরে উত্তর করল, এই জ্বরটা এখন ছেড়েছে। কালকে শুনলাম জ্যাঠাইমার কাছে যে তোমার জ্বর। কাল তো আর গোলমালে দেখতে আসতে পারিনি, রাত্রির 12টার কম খাওয়ানো দাওয়ানোর জের মিটল না।
তাই তো ভারী কাহিল হয়ে গেছো যে। আগে হ্যাঁ, আজ 3 বছর ধরে ভুগছি। 5-7-10 দিন ভালো থাকি, আবার পড়ি। গোপালবাবু বললেন, এ তো ঠিক নয়, তোমার হাওয়া বদলানো উচিত। এই সময় হরিধনের মা এসে উপস্থিত হলেন। তাকে দেখে ভূপালবাবু বললেন, জ্যাঠাইমা, হরিধনের শরীর যে বড়ই কাহিল হয়ে গেছে। হ্যাঁ বাবা, দেখো না, খালি খান কত ঘাড়ে ঠেকেছে। তাই তো বলছিলাম, আর তো গাফিলতি করা উচিত নয়। পশ্চিমে কোনো ভালো জায়গায় গিয়ে মাস কতক হাওয়া বদলাতে পারলে ভালো হতো। ভালো তো হতো বাবা, কিন্তু উপায় কি? কোথায় বা পাঠাই, কেই বা নিয়ে যায়? ভূপালবাবু বসে ভাবতে লাগলেন। হরিধন চিঁ চিঁ করে বলল, আর যেরকম করেই যে কটা দিন কাটে, সহায় সম্পত্তি থাকতো এতদিন কোনকালে পশ্চিমে চলে যেতাম। চলুক এমনি করে যতদিন চলে। বলে সে একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করল। হরিধনের মা এ কথা শুনে চোখে আঁচল দিলেন। ভূপালবাবুরও চোখ ছলছল করতে লাগল। বললেন, হরিধন, তুমি আমার সঙ্গে যাবে? এ সময়টা মুঙ্গেরে জল হাওয়া খুব ভালো। শীতের কটা মাস সেখানে থাকলে উপকার হতে পারে। হরিধন অবনত মস্তকে বসে রইল। তার মা বললেন, তা নিয়ে যাও না বাবা, তোমার হাতে দিয়ে আমি নিশ্চিন্তি হয়ে থাকতে পারি। হ্যাঁ, তা আমি নিয়ে যেতে পারি জ্যাঠাইমা। এখন এদের এখানেই রেখে যাচ্ছি, তাহলেও সেখানে আমার বামুন চাকর সবই আছে, কোনো কষ্ট হবে না। আমার বোধ হয় সেখানে গিয়ে মাস 2-3 থাকলেই জ্বরটা বন্ধ হয়ে যাবে, পিলেটাও কমে যাবে। আর কেল্লার মধ্যে গঙ্গার ধারেই আমার বাংলো, বেশ ফাঁকা, দিব্যি হাওয়া বাতাস। মা বললেন, তাই যাও বাবা হরিধন, তোমার দাদার বাসায় থেকে শরীরটা সেরে এসো, কেমন? হরিধন নিরুত্তর। দাদা বললেন, এই কেল্লার ভেতর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেড়াবার জায়গা যথেষ্ট আছে, খাসা মাঠ, তকতক ঝকঝক করছে। বিকালে সাহেবরা মেমেরা সেখানে খেলা করে। ভালো ভালো রাস্তা, মাঝে মাঝে বড় বড় বাগান, খুব বেড়াতে পারবে। আর এই শীতকালে নতুন আলু, কপি, কড়াইশুঁটি উঠেছে, মাছ বেশ সস্তা। এই গঙ্গায় বড় বড় রুই, কাতলা। আর আমার বাড়িতেই গরু আছে, রোজ 4-5 সের করে দুধ দেয়। খাঁটি ঘি, হ্যাঁ, এ দেশের ঘিয়ের মতো ভেজাল নয়। আর 4 আনা করে শের পাঁঠার মাংস। আবার এ সময়টা অনেক পাখিও পাওয়া যায়, তিতির, বটের, চাহা, বুনোহাঁস, টিল। শিকারীরা সব বেচতে আসে। আবার উড়ে বামুনটি রাঁধেও ভালো। উপকৃত হতে তার মনে একটু দ্বিধা, তাই আত্মসংবরণ করে নীরবে বসে রইল। ভূপালবাবু জিজ্ঞাসা করলেন, কি হে, যাবে? হরিধন বলল, আচ্ছা দাদা, একটু ভেবেচিন্তে আপনাকে জানাবো। বউয়ের সঙ্গে পরামর্শ না করে হরিধন কিছু বলবে না, এই ভেবে ভূপালবাবু মনে মনে হাসলেন। হরিধন মুঙ্গেরে এলো। দেখল ভূপালবাবুর বাংলোখানি দিব্যি, আসবাবপত্র যথেষ্ট এবং মূল্যবান, ভৃত্যও অনেকগুলি। শুনল উড়িয়া পাচক ব্রাহ্মণটি খোরাক পোশাক 12 টাকা বেতন। দাদার সম্পদ দেখে হরিধন মনে মনে ঈর্ষান্বিত হয়ে উঠল। তার স্বাস্থ্যের দ্রুত উন্নতি হতে লাগল। প্রথম সপ্তাহে একবার জ্বর হয়েছিল। সরকারি অ্যাসিস্ট্যান্ট সার্জন এসে নাড়ি টিপলেন, উত্তাপ নিলেন, ওষুধের ব্যবস্থা করলেন। হরিধন দেখল ভূপালবাবু 4টে টাকা ভিজিট ডাক্তারকে দিলেন। দ্বিতীয় সপ্তাহে স্পষ্ট জ্বর আর হলো না, সামান্য একটু গা গরম হলো মাত্র। তৃতীয় সপ্তাহে আর কোনো উপসর্গ রইল না, বেশ ক্ষুধা বৃদ্ধি হলো। হরিধন সকালে বিকালে একটু একটু বেড়াতে আরম্ভ করল। 1 মাসে তার মুখের ফ্যাকাশে বর্ণ আবার কৃষ্ণবর্ণ ধারণ করল, চোখের কোল পুড়ে এলো, উদরের আয়তন অর্ধেক কমে গেল। দেখে ভূপালবাবু আনন্দ লাভ করলেন। হরিধন বুঝল এ বড়লোকের বাড়ি,
আমাকে দরিদ্র বলে জানলে চাকর বাকরেরা অগ্রাহ্য করবে। সুতরাং দাদা কাছারি চলে গেলে ভৃত্যদের ডেকে আধা হিন্দি আধা বাংলা ভাষায় তাদের কাছে নিজের মহিমা প্রচার করতে সে ব্যাপৃত হলো। একদিন বলল, হ্যাঁ, এই আমরাই গ্রামের জমিদার। আমার 10 আনাংশ, তোমাদের বাবুর 6 আনা মাত্র। আমরাই বড় তরফ, আর আমাদের পূর্বপুরুষেরা ওই রাজা উপাধি পেয়েছিলেন। এখন প্রজারা আমাদের রাজা বলে, আমরা বড় তরফ কি না, ইত্যাদি। পরদিন বর্ণনা করল, তোমাদের বাবুর এ বাংলো কি বাংলো, দেশে আমাদের সে বাড়ি যদি দেখো, প্রকাণ্ড 3 মহলা বাড়ি, কাচারি মহল, বৈঠকখানা মহল, আবার অন্দর মহল। এইরকম বাংলো সেখানে আমাদের অনেক প্রজারই আছে। হ্যাঁ, তোমাদের বাবুর দেশের বাড়ি এই বাংলোর চেয়ে ঢের ভালো বটে, কিন্তু আমাদের বাড়িতে 22 জন। এ থেকেই বাড়ির আয়তন বুঝতে পারবে, ইত্যাদি। আর একদিন জানালো, এই তোমাদের এই বাংলোয় 2টি মোটে ঘড়ি, একটি বৈঠকখানা আর একটি বাবুর শোয়ার ঘরে। আর দেশে আমাদের বাড়িতে ঘড়ি সব শুদ্ধ 17টা। দম দেবার জন্য মাইনে করা ঘড়িওয়ালা নিযুক্ত আছে, ইত্যাদি। ব্রাহ্মণ ঠাকুরকে ডেকে হরিধন একদিন নির্জনে বলল, এই দেখো ঠাকুর, এই দুধের স্বর যা পড়ে ওই স্বরটা তুলে রেখো, বিকেলে আমায় জল খাবারের সময় দিও। আর দেখো, এই মাছ এলে মুড়ো টুড়োগুলো রোজ বাবুর পাতেই দাও কেন, আমাকে দিও। আর আমায় যখন ডাল দেবে, খানিকটা ঘি আগুনে বেশ করে তাতিয়ে আমার ডালের বাটিতে ঢেলে দিও। তোমায় বরং মাসে মাসে আমি কিছু কিছু দেব। হ্যাঁ, এই আপাতত এই 2টি টাকা নাও। বামুন ঠাকুর হেসে বলল, না বাবু, টাকা দিতে হবে না, টাকা রাখুন। আপনার এখন এই নতুন শরীর, বেশি গুরুপাক জিনিস খেতে দিতে বাবু বারণ করেছেন। আপনি আগে বেশ করে সেরে উঠুন, তখন যা খেতে চাইবেন দেব। টাকা দুটি হরিধনের নিজস্ব নয়। 3-4 দিন পূর্বে নিজের চাবি দিয়ে ভূপালবাবুর বাক্স গোপনে খুলে এই টাকা দুটি সে অপহরণ করেছিল। ভূপালবাবুর একটি ভালো ফাউন্টেন পেন ছিল, পাছে হারিয়ে যায় এই ভয়ে তিনি এটি আপিসে নিয়ে যেতেন না, বাড়িতে সর্বদা এটি ব্যবহার করতেন। একদিন তিনি কাছারি গেলে নিজের চিঠি লিখবার জন্য হরিধন তাঁর টেবিলের কাছে বসল। অন্য কলম থাকা সত্ত্বেও ফাউন্টেন পেনটিই তুলে নিল, কিন্তু ব্যবহার জানত না। প্যাঁচ ঘোরাতে গিয়ে কলমটি ভেঙে ফেলল। কিছুক্ষণ সেটি নিয়ে নাড়াচাড়া করে ব্যবহার সম্বন্ধে হতাশ হয়ে অবশেষে একটি সাধারণ কলমেই পত্র লিখল। ভূপালবাবু কাছারি থেকে ফিরে দেখলেন কলমটি ভাঙা। বেয়ারাকে ডেকে জিজ্ঞাসা করলেন। সে বলল, হরিবাবুকে এই ঘরে বসে চিঠি লিখতে দেখেছে, কলমটিও নাড়াচাড়া করতে দেখেছে। ভূপালবাবু তখন হরিধনকে ডেকে পাঠালেন। মনের রাগ মনের মধ্যে যথাসাধ্য চেপে জিজ্ঞাসা করলেন, এই হরিধন, আমার কলমটি ভাঙলে কি করে? যেন কতই আশ্চর্য হয়েছে এইভাবে হরিধন বলল, হ্যাঁ, কলম? কোন কলম? এই ন্যাকামি দেখে ভূপালবাবুর আরও রাগ হল। পূর্ববৎ আত্মসংযতভাবে বললেন, আরে আমার এই ফাউন্টেন পেনটি। কই, আমি ভাঙিনি তো, আমি তো কলম ছুঁইও নি, বিন্দু বিসর্গও কিচ্ছু জানি না। ভূপালবাবু একটু কঠোর স্বরে বললেন, এই তুমি আজ দুপুরবেলা এই ঘরে বসে চিঠি লিখেছিলে না? চিঠি? আমি তো 3-4 দিন কাউকে চিঠিই লিখিনি। লেখনি? আচ্ছা, এদিকে এসো, দেখো এ কি। বলে ভূপালবাবু টেবিলের ব্লটিং প্যাডের এক স্থানে আঙুল স্থাপন করলেন। হরিধন ঝুঁকে দেখল, খামে ঠিকানা লিখে প্যাডের উপর চেপে ধরেছিল, তার উল্টো ছাপটি স্পষ্ট রয়েছে। নির্বাক হয়ে ভূপালবাবুর মুখের পানে ফ্যালফ্যাল করে সে চেয়ে রইল। ভূপালবাবু তখন একটু নরম হয়ে বললেন, আরে এই তো আরও সব কলম রয়েছে, তাই একটা নিয়ে লিখলেই তো হতো। ও হলো অন্যরকম কলম, তুমি আনাড়ি, জানো না, খুলতে গিয়ে ভেঙে ফেলেছ। হরিধন একটু নিস্তব্ধ থেকে বলল, এই কলমটির দাম কত? কেন? না, আপনার যখন সন্দেহ আমি ভেঙেছি, তখন ওই কলম একটি বাজার থেকে আপনাকে কিনে এনে দেবো।
দাদার বাক্স থেকে অপহৃত টাকা আরও কয়েকটি তার কাছে মজুদ ছিল। ভূপালবাবুর মনে হরিধনের প্রতি যে একটু ক্ষমার ভাব এসেছিল, এই উত্তর শোনামাত্র তার তিরোহিত হল। তাচ্ছিল্যের সঙ্গে বললেন, আরে পাবে কোথায় এ কলম? এ মেকারের কলম এদেশে পাওয়াই যায় না। কালেক্টর সাহেব বিলাত থেকে এনেছিলেন, আমায় একটা উপহার দিয়েছিলেন। আরও কিছুদিন গেল। ভূপালবাবু বেলা 11টার সময় কাছারি চলে যেতেন। একদিন তার পূর্বেই ডাক পেতেন, কিন্তু প্রায়ই পেতেন না। চিঠিপত্রগুলো তার টেবিলের ওপর রাখা হতো। কাছারি থেকে ফিরে সেগুলি তিনি পাঠ করতেন। চিঠি এলে পোস্টকার্ডগুলি হরিধন সমস্তই আগাগোড়া পাঠ করত। খামের চিঠিও খুলে দেখবার লোভ হতো, কিন্তু সাহসে কুলোতো না। একদিন দেখল একখানি খামের চিঠিতে তাদের গ্রামের ডাকঘরের ছাপ, ঠিকানাটিও স্ত্রীলোকের হাতের লেখা। অনুমান করল এ নিশ্চয়ই বৌদিদির চিঠি। বৌদিদি ভালো রকম লেখাপড়া জানেন, গ্রামে এ প্রসিদ্ধি ছিল। হরিধন ভাবল, দাদাকে না জানি কত কি রসের কথাই বৌদিদি লিখেছেন। ক্রমে প্রলোভন দুর্নিবার হয়ে উঠল। জল দিয়ে ভিজিয়ে খামখানি খুলে হরিধন পত্র পাঠ করল। খোলবার সময় খাম একটু ছিঁড়েও গিয়েছিল। বিকালে ভূপালবাবু বাড়ি এসে পত্রখানি দেখে বেশ বুঝতে পারলেন জল দিয়ে এটি খোলা হয়েছে। কে খুলেছে বুঝতেও তার বাকি রইল না। ভৃত্যদের ডেকে জিজ্ঞাসা করতেই একজন চাক্ষুষ সাক্ষী পাওয়া গেল। রাগে ভূপালবাবুর সর্বশরীর জ্বলতে লাগল। হরিধন তখন বেড়াতে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল। অল্পক্ষণ পরেই মাথায় কমফোর্টার জড়িয়ে আলোয়ান গায়ে ছড়ি হাতে বেরিয়ে এলো। ভূপালবাবু ডাকলেন, হরিধন। আগে তুমি এই খামখানি খুলেছিলে? হরিধন যেন আকাশ থেকে পড়ে বলল, খাম? আগে আমি তো খুলিনি। ভূপালবাবু তাকে ভেঙিয়ে দাঁতে দাঁত ঘষে বললেন, আগে তুমি তো খোলনি, তবে কে খুলেছিল? কে খুলেছিল কি জানি, আমি তো বিন্দু বিসর্গও জানিনি। ভূপালবাবু গর্জন করে বললেন, ফের মিথ্যে কথা। আগে আমি খুলিনি, পইতে ছুঁয়ে বলতে পারি খুলিনি। বলে হরিধন পটাপট কোটের বোতাম খুলতে আরম্ভ করল। ভূপালবাবু বললেন, আর তোমায় পইতে ছুঁয়ে শপথ করে কাজ নেই। পইতের বাড়ি তো মান রেখেছ কি না? ছি ছি ছি, এমন কদর্য প্রবৃত্তি কেন তোমার? এক তো অন্যায় কাজ করছো, আবার মিথ্যে বলে তা ঢাকবার চেষ্টা করছো। ছি, অতি নীচ তুমি। বলে ভূপালবাবু স্থানান্তরে গেলেন। আমার নামে মিছিমিছি বদনাম বলে গজগজ করতে করতে হরিধন বেরিয়ে গেল। বেরিয়ে ফিরে সে শয়ন করতে গেল। রাত্রে আহারের সময় চাকরেরা তাকে অনেক ডাকাডাকি করল। হরিধন উঠল না। শেষে ভূপালবাবু স্বয়ং এলেন। সে বলল তার খিদে নেই। দিন দিন হরিধনের স্বাস্থ্য উন্নতি লাভ করতে লাগল। ক্রমে শীত গেল, বসন্ত এলো। ইদানিং হরিধনের ওপর ভূপালবাবু বড়ই বিরক্ত হয়েছিলেন। তার ক্যাশ বাক্সে টাকা থাকত, টাকা প্রায় কমে যায়, হিসাব মেলাতে পারেন না। হরিধনই যে টাকা চুরি করছে এ সন্দেহ তার হলো, কিন্তু কোনো সাক্ষী সাবুত পেলেন না। হরিধন সাবধান হয়ে গিয়েছিল, যাতে কোনো ভৃত্য দেখতে না পায় এমনই আটঘাট বেঁধে তবে সে আজকাল অপকার্য করে থাকে। জামালপুর মুঙ্গেরের অতি নিকটে, রেলের একটা স্টেশন মাত্র। কিছুদিন থেকে হরিধন জামালপুরে যাতায়াত আরম্ভ করেছে। ভূপালবাবু একদিন জিজ্ঞাসা করায় সে বলল, ওই জামালপুরের অফিসে একটা চাকরির চেষ্টায় আছি। জামালপুরে রেলের কয়েকটি বড় বড় অফিস আছে। ভূপালবাবু ভাবলেন, জামালপুরে যদি চাকরি হয় তবে ভালোই হয়, আপদ দূর হয়ে যায়। সেদিন রবিবার। ভূপালবাবু বৈঠকখানার বারান্দায় একখানি চেয়ারে বসে সংবাদপত্র পাঠ করছিলেন। হঠাৎ একজন বর্ষিয়ান ভদ্রলোক এসে তাকে নমস্কার করলেন। লোকটির ডান হাতে একটি ছাতা, বাম হাতে গামছায় জড়ানো ধুতি। আগন্তুককে চিনতে না পেরে ভূপালবাবু জিজ্ঞাসা করলেন, আপনার কোথা থেকে আসা হচ্ছে? হ্যাঁ, আমি এই ট্রেনে জামালপুর থেকে এলাম। তা আপনার নাম?
আমার নাম শ্রী রাসবিহারী মুখোপাধ্যায়। আমি জামালপুরের ওই লোক অফিসে কর্ম করি। আচ্ছা আচ্ছা, বসুন। কি মনে করে আগমন? আগে গঙ্গা স্নানে এসেছি, তাই মনে করলাম আপনার সঙ্গে একবার দেখাটাও করে যাই। আচ্ছা বেশ, বলে ভূপালবাবু প্রতীক্ষা করলেন। বাবুটি একটু ইতস্তত করে বললেন, আগে হরিধন বলে আপনার একটি ভাই আছে না? হ্যাঁ আছে, জ্ঞাতি সম্পর্ক। আচ্ছা, তো ওই হরিধন প্রায় আমার ওখানে যায় টায়, আপনাকে বলেছে বোধ হয়। কই না তো। বৃদ্ধ একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ, আমার একটি অবিবাহিতা কন্যা আছে, বছর 12-13 বয়স, এখনো বিবাহ দিয়ে উঠতে পারিনি। আজকাল মেয়ের বিয়ে দেওয়া কি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জানেনি তো। তাই আমার টাকার জোর নেই, সামান্য 50টি টাকা মাইনে পাই, তাইতেই কোনো রকমে কায় ক্লেশে সংসার যাত্রা নির্বাহ করি। তা যদি অনুমতি করেন তবে আপনাকে নিয়ে গিয়ে মেয়েটিকে দেখাই। বাপ হয়ে নিজ মুখে আর কি বলবো, ভরসা করি আমার মেয়েটিকে দেখলে আপনার অপছন্দ হবে না। ভূপালবাবু বিস্ময়ের সঙ্গে বললেন, আমাকে মেয়ে দেখাবেন কেন? রাসবিহারীবাবু একটু থতমত খেয়ে বললেন, আগে যদি আপনার পছন্দ হয় তাহলে ওই হরিধনের সঙ্গে। বাধা দিয়ে ভূপালবাবু বললেন, হরিধনের সঙ্গে বিয়ে? অসম্ভব। বৃদ্ধ বিনয়সূচক একটু মৃদু হাস্য করে বললেন, হরিধন বিয়ে করতে রাজি হবে না এই ধারণাতেই বোধহয় আপনি এটা অসম্ভব মনে করছেন। তা সে সব একরকম ঠিক হয়ে গেছে। বাড়িতে শুনেছি আমার সরজুকে দেখে ওর ভারী পছন্দ হয়েছে। এমনকি এই কথাটা আপনার কাছে প্রকাশ করা ঠিক হচ্ছে কিনা জানি না, ও নাকি বলেছে অভিভাবকদের অমতেও বিবাহ করতে প্রস্তুত। তা সত্ত্বেও আমি আপনার কাছে এসেছি আপনার অনুমতি প্রার্থনা করতে। এতদিন হরিধন বিয়ে করতে চাইনি, কত বড় বড় সম্বন্ধ ফিরে গেছে, এখন বিয়ে করতে ওর মন হয়েছে শুনে আপনাদের খুবই আহ্লাদ হবে। আপনি মহৎ ব্যক্তি, আমি কন্যাদায়গ্রস্ত, আমার প্রার্থনা বিফল করতে পারবেন না এই ভরসাতেই আশা। শুনে ভূপালবাবু নিস্তব্ধ হয়ে বসে রইলেন। হরিধনের এই নতুন কারসাজির পরিচয় পেয়ে ক্রোধে তিনি জ্বলে উঠলেন। রাসবিহারীবাবু মনে করলেন, হয়তো ইনি ভাবছেন ছেলেকে বশ করে পণের টাকা ফাঁকি দেবার বন্দোবস্ত করেছে। তিনি বিনয়নম্র স্বরে বললেন, আমি গরিব মানুষ হলেও নিতান্ত কিছুই যে দেব না তা নয়। আমার ওই একটি মাত্রই মেয়ে, আর ছেলে পিলে নেই। এই মেয়েটিকে পার করতে পারলেই আমার খালাস। আমার পৈতৃক কিছু ছিল, আর দেশের বাড়িখানা বাঁধা দিয়ে কিছু ধারও পাবো। 500 টাকা নগদ, 1000 টাকার গহনা, আর 500 টাকা বরাভরণ দান সামগ্রীতে এই 2000 টাকা আমি কষ্টে সৃষ্টে দিতে পারবো। হরিধনকে বলেছি, সে তাতেই রাজি। অবশ্য আপনাদের পক্ষে কিছুই নয়, আপনাদের সম্মান রক্ষা করতে পারি এমন সাধ্য আমার কই। তা গরিব ব্রাহ্মণকে দায় থেকে মুক্ত করুন, একটু উদ্ধার করুন। বলে বৃদ্ধ ঝুঁকে ভূপালবাবুর পদস্পর্শ করবার উপক্রম করলেন। আহা, আরে করেন কি করেন কি বলে ভূপালবাবু তার হাত ধরে ফেললেন। বাবুটিকে বসিয়ে জিজ্ঞাসা করলেন, তা আপনি হরিধনের বিষয় ভালো করে অনুসন্ধান করেছেন কি? আগে আপনার ভাই, আর অনুসন্ধানের প্রয়োজন কি? আমি কোনো অনুসন্ধান করিনি। তবে হরিধন সকল কথাই বাড়িতে আমার স্ত্রীর কাছে বলেছে।
সকল কথা বলেছে? ওর এক স্ত্রী বর্তমান তাও বলেছে? এই কথা শুনে রাসবিহারীবাবু যেন চমকে উঠলেন। বললেন, স্ত্রী বর্তমান? বলেন কি, স্ত্রী বর্তমান? আগে হ্যাঁ। ও তো বলেছিল ওর এক বিবাহ ছিল বটে, কিন্তু সেই স্ত্রী আজ 2 বছর হলো গত হয়েছে, কোনো ছেলে পিলেও নেই। হ্যাঁ, ছেলে পিলে নেই বটে, কিন্তু স্ত্রী জলজান্ত বেঁচে রয়েছে। যদিও গত হলেই সে হতভাগিনীর সকল কষ্ট ঘুঁচত বটে। বলেন কি? আগে হ্যাঁ। তাই তো, এমন তা তো জানতাম না। বলেছিল 2 বছর হলো স্ত্রীর মৃত্যু হয়েছে, সেই থেকেই ওর মনে একটা বৈরাগ্য উপস্থিত হয়, তাই আর বিয়ে করেনি। কত বড় বড় সম্বন্ধ এসে ফিরে গেছে। এমনকি ওই গত অগ্রহায়ণ মাসে উত্তরপাড়ার মুকুজ্জেদের বাড়ি থেকে এক সম্বন্ধ এসেছিল। তারা নগদে জিনিসে গহনায় 20-25 হাজার টাকা দিতে চেয়েছিল, তবুও বিবাহ করেনি। গোপালবাবু বললেন, ওসব বিলকুল মিথ্যে কথা। বৃদ্ধ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দেখুন একবার, সতীনে তো আমি মেয়ে দেব না, তা যতই বড় লোক হোক। আমার 5টা নয় 7টা নয়, ওই একটি মাত্র মেয়ে। একজন সচ্চরিত্র গরিবের হাতে পড়ে যদি একবেলা খেয়েও থাকে সেও ভালো, তাতেও আমার মেয়ে সুখে থাকবে। সম্পদের লোভে ওই সতীনের ওপর আমি মেয়ে দিতে পারবো না, প্রাণ থাকতে নয়। তা ও বুঝি নিজেকে একজন মস্ত সম্পত্তিশালী বলে আপনাদের কাছে বড়াই করেছে? আগে হ্যাঁ, বললে ওর জমিদারির আয় বছরে 15-16 হাজার টাকা। তাই এখানে হাওয়া বদলাতে এসেছে। ওর পকেট খরচের জন্য ওর গোমস্তা মাসে মাসে 200 টাকা করে পাঠাচ্ছে। তা গোমস্তা টাকা পাঠাতে এ মাসে দেরি করেছে বলে আমার কাছে সেদিন 50 টাকা ধার নিয়ে এলো। বিষয় সম্পত্তির কথাও সব মিছে নাকি? আরে একেবারে মিছে। বিষয় সম্পত্তির মধ্যে ওর বিঘে 50 ব্রহ্মোত্তর জমি আছে, কত খাজনায় বিলি করা, কত ভাগে চাষ করায়, তাইতে কোনো রকমের সংসার চালায়। বাবুটি এ শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। বললেন, তাহলে তো গরিবের 50টি টাকা গেল দেখছি। হ্যাঁ, সেই দিনই মাইনে পেয়ে টাকাগুলি এনেছিলাম মশাই, আর বাক্স তো তুলিনি। সেই টাকা কটি ওকে দিয়ে পুঁজি ভেঙে মাস কাবারের চাল ডাল কিনেছি। এমন সময় দেখা গেল মাথায় বাঁকা টেরি, গায়ে শার্টের ওপর গলা খোলা ইংরেজি কোট, হাতে রূপো বাঁধানো মরক্কা বেতের ছড়ি, যা ভূপালবাবুরই। লম্বা কোঁচা ক্ষুদ্র নবাবটির মতো হরিধন প্রাতভ্রমণ সেরে ফিরছে। হলে হতে পারত শ্বশুরটিকে অসময়ে অস্থানে উপস্থিত দেখে সে পাশ কাটাবার চেষ্টায় ছিল, কিন্তু ভূপালবাবু তাকে ডাকলেন। সে এসে দাঁড়ালে ভূপালবাবু গম্ভীর স্বরে বললেন, তুমি কি আর জোচ্চুরি করবার জায়গা পেলে না? এই গরিব ব্রাহ্মণটির মাথা খেতে উদ্যত হয়েছ? হরিধন বলল, মাথা খেতে কীরকম? এর মেয়েটিকে জোচ্চুরি করে বিয়ে করবার চেষ্টা করেছিলে? বিয়ে করবার চেষ্টা করেছিলাম বটে, কিন্তু জোচ্চুরি কি করেছি? কুলিনের ছেলে, আমি ইচ্ছে করলে 10টা বিয়ে করতে পারি, কেন করব না? বিয়ে তো করতে পারো, কিন্তু একে কী সব বলেছ? কি বলেছি? উনিই তো বললেন, বাবা আমি গরিব, কন্যাদায়গ্রস্ত, আমার জাত রক্ষা করো। তা আমি বললাম, মশাই আমার এক স্ত্রী রয়েছে যে, তা কী করে হবে? তা উনি বললেন, তা হোক। কত পিড়াপিড়ি করতে লাগলেন, সেই জন্য অগত্যা আমি রাজি হয়েছিলাম। তা কি অন্যায়টা করেছি? বাবুটি বললেন, হ্যাঁ হরিধন, তুমি ওই কথা বলেছিলে না? তুমি বলেছিলে 2 বছর হলো তোমার স্ত্রী মরে গেছে। হরিধন চোখ রাঙিয়ে বলল, আপনি কিন্তু মিথ্যে কথা বলছেন। শুনে বাবুটি কাঁদো কাঁদো হয়ে ভূপালবাবুর পানে চেয়ে বললেন,
আমি মিথ্যে কথা বলিনি। কেন মিথ্যে বলবো? যদি দয়া করে আপনি একবার জামালপুরে আসেন ভূপালবাবু, তবে 5 মিনিটের মধ্যে প্রমাণ করে দিতে পারি কার কথা সত্য আর কার কথা মিথ্যা। হরিধন বলল, আরে আপনার সব কথা মিথ্যা। ভূপালবাবু গর্জন করে বললেন, বদমায়েশ পাজি, চুপ করে থাক। ধাপ্পাবাজি করেছিস, কোথায় ধরা পড়ে লজ্জিত হবি, তা নয় উল্টে ভদ্রলোকের অপমান। হরিধন ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, কেন, ওকে আমি কি অপমান করলাম? উনিই তো আমাকে মিথ্যাবাদী বলেছেন, আমি তো। ভূপালবাবু রাগে কাঁপতে কাঁপতে বললেন, আবার কথা করছিস, চুপ রাস্কেল। এই তেওয়ারি। জি হুজুর বলে তার দারোয়ান তেওয়ারি এসে দাঁড়ালো। ভূপালবাবু হুকুম দিলেন, এই बाबू का बक्स बिछाना, कपड़ा लेता, छाता, जूता, जहां जो कुछ है सब यहाँ मंगाओ। অন্য একটা ভৃত্যকে ডেকে বললেন, দুটো কুলি বোলাও। কিছুক্ষণ পরে হরিধনের জিনিসপত্রগুলো সব এলো। ভূপালবাবু বললেন, এই বাক্স খোলো, এর টাকা 50টা বের করে দাও। হরিধন বলল, টাকা টাকা তো এখন নেই। ভূপালবাবু ঝেঁঝে উঠে বললেন, কি হলো সে টাকা? আগে সে টাকা খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? কখনো নয়, খোলো বাক্স দেখি। তথাপি হরিধন ইতস্তত করতে লাগলো। ভূপালবাবু বললেন, দেখো ভালো চাও তো মানে মানে টাকাগুলি বের করে দাও, নইলে এখনই কনস্টেবল ডেকে পাঠাবো, তোমার জোচ্চুরি বের করে দেবো। হরিধন কাঁপতে কাঁপতে বাক্স খুলল। টাকা গুনতে গুনতে বলতে লাগলো, এর টাকা তো একটিও নেই, সবই খরচ হয়ে গেছে। এই কটি আমার নিজের ছিল, ওই আগেকার, ওই দেশ থেকে এনেছিলাম। গণনা ভুল হয়ে গেল। আবার গুনে টাকাগুলি রাসবিহারীর পায়ের কাছে রেখে দিল। এই সময় কুলিরাও এসে পৌঁছল। ভূপালবাবু বললেন, এই কুলি লোক, চিজ উঠাও, বাবু যাহা জানে মাঙে ওয়া লে যাও। হরিধনের দিকে ফিরে বললেন, তুমি এই দণ্ডে আমার বাড়ি থেকে দূর হয়ে যাও, আর আমি তোমার মুখ দর্শন করতে চাই না। রাসবিহারী টাকাগুলি পকেটে নিয়ে দাঁড়িয়ে উঠে বললেন, মশাই করেন কি, শান্ত হন, ওকে মাফ করুন, হাজার হোক আপনার ভাই। এই কুলি লোক, যাও যাও। আচ্ছা আমি আসি মশাই, নমস্কার। বলে বাবুটি প্রস্থান করলেন। ভূপালবাবু কুলিদের বললেন, ए उठाओ चीज, देखता है क्या? तिवारी, तुम बाबू को निकाल के फाटक बंद कर दो और कभी घुसने मत दो। বলে তিনি উঠে গেলেন। বেরিয়ে এসে হরিধন স্টেশন অভিমুখে চলল। কিছু দূর এসে দেখে পথের ধারে একটি শিরীষ বৃক্ষের ছায়ায় রাসবিহারীবাবু দাঁড়িয়ে আছেন। হরিধন তাঁর প্রতি ভ্রুক্ষেপ মাত্র না করে চলে যাচ্ছিল। রাসবিহারীবাবু বললেন, ওহে শোনো শোনো, দাঁড়াও। হরিধন দাঁড়ালো। তিনি কাছে এসে স্নেহের স্বরে জিজ্ঞাসা করলেন, এখন কোথায় যাবে? ওই দেশে যাব। গাড়ি ভাড়ার টাকা সঙ্গে আছে? না। তবে ওই বাক্সে একটা কোট আছে, একখানা আলওয়ান আছে, দেখি গে স্টেশনে যদি কাউকে বিক্রি করে গাড়ি ভাড়ার টাকাটা সংগ্রহ করতে পারি। বাবুটি পকেটে হাত দিয়ে বললেন, তার দরকার নেই, এই নাও, টিকিট কিনে যেও। বলে 5টি টাকা হরিধনের হাতে দিলেন। তারপর ছাতাটি খুলে স্নানার্থে কষ্টহারিণীর ঘাটের দিকে ধীরে ধীরে পদচালনা করলেন। হরিধন দেশে পৌঁছে পাড়ায় পাড়ায় বলে বেড়াতে লাগলো, হ্যাঁ মুঙ্গেরে ভূপাল দাদার বাড়িতে যে সকল খ্রিস্টানি কাণ্ড কারখানা, তাতে তার বাসায় থেকে হিঁদুর ছেলের জাত বাঁচিয়ে চলা দুষ্কর। এই মুরগি তো তার 2টি বেলার আহার, আর বিকেলের জলযোগ। তাতেও অনেক কষ্টে সৃষ্টে নিজে হাত পুড়িয়ে রেঁধে খেয়ে কোনো রকমে জাত রক্ষে করে পড়েছিলাম। কিন্তু যেদিন দেখলাম দাদার মুসলমান আর্দালি বেটা দাদার জন্য গোমাংস কিনে নিয়ে এলো, সেদিন আর সহ্য করতে পারলাম না। অমনি জিনিসপত্র বেঁধে কুলি ডেকে বেরিয়ে পড়লাম। দাদা কত বললেন, এ বেলাটা থেকে খেয়ে দিয়ে যেও,
অন্তত একটু মিষ্টি মুখে দিয়ে জল খেয়ে যাও। আমি বললাম, আগে না থাক, আমার তেষ্টা পাইনি। অবশ্য সেখানে আমার শরীরে খুবই উন্নতি হচ্ছিল, আর মাস 2 থাকতে পারলে সম্পূর্ণভাবে আরাম হয়েই আসতাম। কিন্তু কি করি মশাই, ধর্মের চেয়ে তো প্রাণ বড় নয়, তাই চলে আসতে হলো।